থেকে আজকে দেখছি আমরা সরকারগুলো সারা দেশের সরকার রাজ্যের সরকার হাত গুটিয়ে দিচ্ছে। এটা চলবে না। স্বাস্থ্যের দায়িত্ব সরকারকেই নিতে হবে এবং আমাদের যে দাবি যে আমরা সবার জন্য স্বাস্থ্য যে আলমাটার দাবি 1978 সালে তৈরি হয়েছিল এবং 2000 সালের মধ্যে সেটাকে পূরণ করার লক্ষ্যে আমরা স্থির করেছিলাম, সেটা এখনো অধরা রয়ে গেছে। সকলের স্বাস্থ্যের দায়িত্ব সরকারকেই নিতে হবে, এটাই আমাদের মূল কথা। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের জনগণের মধ্যে বৈষম্য, বিশেষ করে অর্থনৈতিক বৈষম্য মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। মানে গরিব মানুষ আরো গরিব হচ্ছে এবং বড়লোক আরো বড়লোক হচ্ছে। এর কারণে আমাদের যদি স্বাস্থ্য কিনতে হয় বাজারে গিয়ে, গরিব মানুষগুলোর অবস্থা কি দাঁড়াবে? আমরা তো বলি গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। গভর্নমেন্ট এখন আর ফর দ্য পিপল, গভর্নমেন্ট এখন ফর দ্য কর্পোরেট হয়ে গেছে। হ্যাঁ, জনগণের স্বার্থ না দেখে কর্পোরেটের স্বার্থ দেখার জন্য তারা অনেক বেশি ব্যস্ত। আমরা বলছি জনগণের স্বার্থ দেখতে হবে। জনগণের স্বার্থ যদি দেখতে হয় তাহলে একে স্বাস্থ্যকে সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা এবং স্বাস্থ্য খাতে আরো ব্যয় বরাদ্দ করা। এবং আমরা কোভিডের অভিজ্ঞতা থেকে দেখেছি, কোভিডের অভিজ্ঞতা আমেরিকার কথা বলবো, কিন্তু আমাদের রাজ্যের দেশের অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমাদের দেশে যেখানে যত বেশি স্বাস্থ্য পরিকাঠামো সরকারি ছিল সেখানে তার সুবিধে মানুষ গ্রহণ করতে পেরেছে, মানুষ সেখানে তার পরিষেবা গ্রহণ করে বেঁচে যেতে পেরেছে। তাহলে আমাদের স্বাস্থ্য পরিকাঠামোটাকে আরো সম্প্রসারণ ঘটাতে হবে, যা আছে তাকে পূরণ করা এবং আরো সম্প্রসারণ করা। এটা আমরা আমাদের যে রেগুলার কাজকর্ম তার মধ্যে দিয়ে এই ভাবিকে আমরা তৈরি করার চেষ্টা করছি। আরেকটা কি দেখলাম, আমরা দেখলাম কোভিডের সময় আমাদের যে ভ্যাকসিনের যে আমাদের উৎকর্ষতা, আমাদের ইনস্টিটিউটগুলো রয়েছে, আমাদের রিসার্চ অর্গানাইজেশনগুলো রয়েছে, সেই বিজ্ঞান প্রযুক্তির গবেষণার ক্ষেত্রে আমাদের যদি উদ্যোগ না থাকে তাহলে আমরা যেখানে এক্সপার্টাইজ তাকে আরো কেন বেশি করে ব্যবহার করব না। আমরা দেখলাম কোভিডের সময় যে ভ্যাকসিনের দায়িত্ব প্রাইভেটকে দেওয়া হলো এবং সেখান থেকে অর্ডার দেওয়া হলো এবং সেই সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে প্রাইভেট ব্যবসা করার, মুনাফা করার সুযোগ করে দেওয়া হলো। এই যে বিষয়গুলো ঘটছে, এই বিষয়গুলোকে নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এবং সেই উদ্বেগ আমরা এই সময় আমরা যে গভর্নমেন্ট ফান্ড করতে চলেছেন সংক্রান্ত বিষয় নিয়ে মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভদের সর্বভারতীয় সংগঠন এফএমআরআই একদম জন্মলগ্ন থেকে এই আন্দোলন সংগ্রাম করছে। একটা আলাদা সেগমেন্ট ধরে এই মেডিসিন অ্যান্ড মেডিসিন রিলেটেড ইস্যুর উপরে আন্দোলন হচ্ছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার অ্যাফিলিয়েটেড ইউনিট হিসেবে ডাব্লিউএসএমই এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন আমরা সার্বিক বিষয় এসেছি, যেহেতু ওষুধ একটা তার মূল উপাদান, আমরা এই আন্দোলনটাকে নিয়ে যাচ্ছি এবং আবেদন করছি সবার কাছে যে সার্বিকভাবে বিষয়টা মানুষের কাছে তুলে ধরা হয়। ওষুধ এমন একটা বিষয় যেটা আমাদের প্রত্যেকের পরিবারের প্রয়োজন, অথচ আমরা ওষুধের দাম বেড়ে যাচ্ছে, ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে, আমরা দেখছি প্রতিদিন আমাদের কিভাবে পকেট থেকে পয়সা চলে যাচ্ছে, মানুষকে চিকিৎসার জন্য তার রুটি বাটি সমস্ত কিছু বিক্রি করে দিতে হচ্ছে। কিন্তু ওষুধের দাম এত কেন বাড়ছে? স্বাস্থ্য খাতে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে ওষুধ একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, সেখানে কি সরকারের কোনো ভূমিকা নেই? ওষুধের উপর আজকে জিএসটি 3টে ধাপে নেওয়া হয়, মূলত 12% থেকে 18%, দুটো স্ল্যাব ইউজ করা। কেন? আমাদের একটা প্রশ্ন আমরা সব জায়গায় করছি, দীর্ঘদিন ধরে করছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে যে ম্যানিফেস্টো সেখানেও বিষয়টাকে রাখা হয়েছে। সোনার জিএসটি যদি 3% হতে পারে, সোনা তো মানুষ শখে কেনে, অন্যান্য অনেক উদাহরণ তুলে ধরা যায়, কিন্তু ওষুধের উপর কেন জিএসটি হবে? এবং ওষুধ তো মানুষ বাধ্য হয়ে কেনে। কারো পরিবারে অসুস্থ হলে তখন ডাক্তারবাবু লিখছেন, তখন তাকে ওষুধ কিনতে হচ্ছে। তাহলে সরকার কেন জিএসটি আরোপ করছে ওষুধের উপর? সে তো অন্যতম দাবি যে জিরো জিএসটি অন মেডিসিন অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, সমস্ত ওষুধ এবং ওষুধজাত সমস্ত সামগ্রীর উপর থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে, তারই তো ওষুধের দামটা কমতে পারে। এটা অন্যতম একটা বিষয়। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে ভারতবর্ষে ওষুধ একটা মূল্য নিয়ন্ত্রণের মধ্যে ছিল,
যেটা আপনারা ওই বিস্তারিত যে